বাংলাদেশের স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না তারেক রহমান। কাকরাইল মসজিদ দখলে নিলেন সাতপন্থীরা, নিরাপত্তা জোরদার। শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে, ভাইরাল স্ট্যাটাস নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী। 28 অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল, রফিকুল ইসলাম। কার বুদ্ধিতে ফারুকী বশিরউদ্দিনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই, উপদেষ্টা নাহিদ। বাংলাদেশের স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না তারেক রহমান। সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা সবাই এমন দেশ করতে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারি। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই এই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতা, কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। কাকরাইল মসজিদ দখলে নিলেন সাতপন্থীরা, নিরাপত্তা জোরদার। তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়ার পূর্ব ঘোষণা দেয় সাতপন্থীরা। ফলে ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সকাল 8টায় রিপোর্ট লেখা পর্যন্ত সাতপন্থীদের কাউকে মারকাজ মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি। জানা গেছে, 4 নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 58তম বিশ্ব ইজতেমা 2 দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী 31 জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে 7 ফেব্রুয়ারি। 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে বিশ্ব ইজতেমা একবারই হবে, দুবার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না। শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে, ভাইরাল স্ট্যাটাস নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী। অন্তর্বর্তী সরকারি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর অতীতের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরে মিথ্যা প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা। সর্বশেষ শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে, ভাইরাল স্ট্যাটাস নিয়েও নিজের অবস্থানের কথা জানান তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আমার দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন, মানুষ এবং ফিল্ম মেকার হিসেবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লয়ে পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটের দীপন খুনের পর লিখেছিলাম। পোস্টের শেষ দিকে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে 8 বিভাগীয় শহরের একটা নবতরঙ্গ শুরু করতে পারবো।
28 অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল রফিকুল ইসলাম। জামায়াতের ইসলামীর নায়েবে আমির রফিকুল ইসলাম খান বলেছেন, 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ মানুষকে হত্যা করার মধ্য দিয়ে এদেশে ফ্যাসিবাদের উদ্ভব করেছিল। বৃহস্পতিবার রাজধানীর হোটেলে লেকশোর এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রফিকুল ইসলাম বলেন, 31 দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। কার বুদ্ধিতে ফারুকী বশিরউদ্দিনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার। অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে এক প্রতিবাদ সভা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত দুই উপদেষ্টা বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে আপত্তি তোলেন। তিনি প্রশ্ন রাখেন, কি করে দুজনকে উপদেষ্টা পরিষদে নিলেন, তাদেরকে কার বুদ্ধিতে নিলেন। তিনি আরো বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারেন চেষ্টা করুন। সংস্কার বলেন আর যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন, সেটা করলে হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এ আপত্তি তোলেন তিনি। মান্না বলেন, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না। বিদেশ থেকে কেউ টাকা দিত না, দিলেও সেটা ব্যাংকে দিত না, চুরি করে দিত। ফলে রিজার্ভে প্রভাব পড়তো না। আমাদের ব্যাংক আগের চাইতে ভালো হচ্ছে, তবে জিনিসের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশাও কমেনি। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 14 নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা। এই প্রশ্ন করা যেতে পারে, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কি ধরনের সাহায্য করতে পারে, এ বিষয়ে কথা বলা প্রয়োজন। আরো বলতে চাই, ভারতের গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে। ভারতের উচিত এ বিষয়ে একটা সীমা টানা। আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নে আলোচনা হোক। আরেকটি প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ জুলাই আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে তা ভারত এখনো স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উপরন্তু যার উপরে এ ঘটনার দায়বর্তায় ভারত তাকে আশ্রয় দিয়েছে। যে ব্যক্তি তার স্বজনকে হারিয়েছে, ভারত যদি তার প্রতি সহানুভূতিশীল হয় তাহলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। আমি চাই ভারত আমাদের সহায়তা করুক, যাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।